মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, সারা দেশে হাহাকার, মাথার উপর দেখতো দানব, দেশ চালাচ্ছে স্বৈরাচার। দেশ তো ভালোই চলতেছে, শেখ হাসিনাও ক্ষমতায় আছে, মন্ত্রী পরিষদ ক্ষমতায় আছে, জনগণ শান্ত নিরিবিলি চুপচাপ, তার মানে দেশ ভালোই চলতেছে, শেখ হাসিনার 5 বছর টিকে গেল। বিষয়টি এত সহজ নয়। 7 জানুয়ারি নির্বাচন নিয়ে অবশেষে চূড়ান্ত প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করলেন ইউরোপীয় ইউনিয়ন। গণতন্ত্রের মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন নয়, সেটি একেবারে তারা পরিষ্কারভাবে বলেছে। তার খুঁটিনাটির বিস্তারিত দিক তুলে ধরেছে। সমগ্র বিশ্ব তাজ্জব হয়ে দেখছে বাংলাদেশের এইরকম একজন ব্যক্তি, সে কি কোনো মন্ত্রী ছিল, এমপি ছিল, সরকারের টাকা মেরেছে, ব্যাংকের টাকা মেরেছে, বরঞ্চ নিজে শত শত কোটি টাকা বাইরে থেকে অনুদান এনে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছে। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যেই এই বিষয়টা জেনে গিয়েছেন। মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে জয়ী হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনি আবারও প্রধানমন্ত্রী হয়েছে। দেশ বা সব কিছুকে ঠিকঠাক মতো চলছে নাকি কঠিন বিপদে আছে প্রধানমন্ত্রী, এরকম একটা আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি কঠিন বিপদে আছে। প্রিয় দর্শক, সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং ইউরোপীয় ইউনিয়নের বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক এবং মোস্তফা ফিরোজ, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। ভিপি নুরুল হক নূরের সমাবেশে একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একজন যুবক, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি সর্বশেষ ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়ার বিষয়টি নিয়ে ভিপি নুরুল হক নূরের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল। তো মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু বিপদে আছে এমন একটি বক্তব্য দিয়েছে কাজী হিমায়তুদ্দিন মিশন। চলুন তার বক্তব্যটি শুনে আসি। দেশ তো ভালোই চলতেছে, শেখ হাসিনাও ক্ষমতায় আছে, মন্ত্রী পরিষদ ক্ষমতায় আছে, জনগণ শান্ত নিরিবিলি চুপচাপ, তার মানে দেশ ভালোই চলতেছে, শেখ হাসিনার 5 বছর টিকে গেল। বিষয়টি এত সহজ নয় দর্শক। আমি মনে করি যে কিছুই ঠিকঠাক মতো চলছে না। আপনারা জানেন যে সরকার মারাত্মক অর্থনৈতিক সংকটে আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের নাগালের বাইরে। সরকার গতকালকেও দেখলাম যে চায়নার এক ব্যাংকের কাছ থেকে $400 মিলিয়ন হাওলাত চায় এবং শেখ হাসিনা অনবরত আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেই যাচ্ছে। তিনি গতকালকে বলেছেন যে আমেরিকা স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিব। এই যখন পরিস্থিতি, তখন আমরা দেখলাম যে নির্বাচনের পরেই প্রথম কিছু মার্কিন প্রতিনিধি আসলেন, যার ভিতরে আফরিন আক্তার, তিনি এর আগেও এসেছেন, আইলিন লাউ বাচ্চা নিরাপত্তা উপদেষ্টা, তিনিও এর আগে এসেছেন, এবং ইউএসএআইডির একজন প্রধান ডিরেক্টর তিনি এসেছেন। এবং আমরা দেখলাম যে তারা বিএনপির সঙ্গে একটা বৈঠক করলেন, সেখানে মির্জা ফখরুল ছিলেন, আমির খসরু মাহমুদ ছিলেন, এবং আমরা দেখলাম যে সুশীল সমাজের সঙ্গে একটা বৈঠক করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, তৃতীয় মাত্রা জিল্লুর সাহেব ছিলেন, সিআইডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন, এবং অধিকারের সম্পাদক আদিলুর রহমান, যিনি জেল খাটলেন কিছুদিন আগে, তিনিও ছিলেন। এবং তাদেরকে নিয়ে একটা দীর্ঘ একটা ডিসকাশন করলেন এবং এই নির্বাচন নিয়ে। তারপরে দেখলাম যে সরকারের হাসান মাহমুদের সঙ্গে সালমান কর্মের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তারা আসলে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছেন এবং এই ধারণা নেওয়ার পরে আমরা দেখলাম যে এখন নতুন করে আবার এই শ্রমিকদের অধিকার নিয়ে নতুন একটা তদন্ত শুরু হবে এবং আমেরিকার কর্মকর্তারা এসে 5টা দেশে তদন্ত করবেন। তার ভিতরে বাংলাদেশের একটা, ভারত, পাকিস্তান আছে, কম্বোডিয়া আছে। এইসব দেশে আসলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থেকে অধিক মুনাফা অর্জনের জন্য সস্তায় শ্রমিক পাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের কোনো অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, শ্রমিকদের মানবাধিকার খর্ব হচ্ছে কিনা, এইগুলো নিয়ে তারা তদন্ত করবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা কি রাজনৈতিক? অবশ্যই বলবো যে হ্যাঁ, এটা একটা রাজনৈতিক। কারণ সব জায়গায় কিন্তু আমেরিকা এগুলো করে না, চায়নার ক্ষেত্রে কিন্তু করেনি। তার কারণ হচ্ছে চায়নার ওখানে আমেরিকার ইন্টারেস্ট নাই, বাংলাদেশের ক্ষেত্রে আছে, ভারতের ক্ষেত্রে আছে, পাকিস্তানের ক্ষেত্রে আছে। এইসব নিগোসিয়েশনের, এইসব তদন্তের একটা পরোক্ষ অর্থই হচ্ছে ওই সরকারকে চাপে রাখা। এবং মার্কিন সরকার কিন্তু নির্বাচনের আগেই সেই ভিসা নীতি ঘোষণা করেছিল। এবং আপনারা যারা মনে করেন যে আমেরিকা ম্যানেজ হয়ে গিয়েছে, আমি মনে করি যে ভারত কর্তৃক আমেরিকা ম্যানেজ হয়নি, হয়তো একটা স্টেপ পিছনে সরে গিয়েছে। পিছনে সরে গিয়ে তারা আসলে আরেকটু দেখতে চায় যে সরকার কি করে। যেমন আমরা দেখেছি যে নির্বাচনের পরে 1-1.5 মাস পরেই আমরা দেখলাম যে বিএনপির একজন করে নেতা কারাগার থেকে বেরিয়ে আসতেছে। আপনারা কি মনে করেন তারা এমনিতেই বেরিয়ে আসতেছে? না, তারা মূলত আমেরিকার চাপেই বেরিয়ে আসতেছে। যদি আমেরিকা তার প্রভাব না খাটাতো, তাহলে এই বিএনপির প্রত্যেকটা নেতা তারা এই জেলখানায় মৃত্যুবরণ করতো। ডক্টর ইউনূস জেলে থাকতো, আদিলুর রহমান খান জেলে থাকতো, এমনকি আরো অনেক 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 গ্রেপ্তার। আমেরিকার কারণে যেমন এই র্যাবের ক্রসফায়ার বন্ধ হয়েছে, গুম খুন বন্ধ হয়েছে, ঠিক তেমনি কিন্তু আমেরিকার কারণেই এই 25-30 হাজার লোক মাত্র কারাগারে গিয়েছে। না হলে কিন্তু এই আওয়ামী লীগ পুরো দেশটাকে কারাগার বানিয়ে ফেলতো পাশের বিদেশি শক্তিগুলোর সহায়তায়। জানেন তো কাদের কথা বলতেছি? আশেপাশে কিছু দেশ আছে
যারা এই হাসিনাকে টিকিয়ে রেখেছে তাদের সহায়তায়। শুধু আমেরিকার কারণে কিন্তু এখনো মানবাধিকার আছে। আমেরিকা এসে মির্জা ফখরুলকে বলেছে যে আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেই। যেখানে শেখ হাসিনা অনবরত বলতেছে যে বিএনপি সন্ত্রাসী দল, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং আবার ক্ষমতায় যেহেতু শেখ হাসিনা এসে গিয়েছে, এবার বিএনপিকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শেখ হাসিনা চূড়ান্ত করতে চায়। এমন অবস্থায় আমেরিকা এসে বলেছে যে আমরা বিএনপিকে বিরোধী দল হিসাবে সম্মান করি, পৃথিবীর অন্যান্য দেশের বিরোধী দলের মতো, যেটা একটা বিশাল ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, কাজী হিমায়তুদ্দিন মিশনের বক্তব্যটি আপনারা শুনলেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ইউরোপীয় ইউনিয়ন যে তাদের মত প্রকাশ করেছে, প্রতিবেদন প্রকাশ করেছে 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এই বিষয়টি নিয়ে ডক্টর ফয়জুল হক সাহেবের একটি প্রতিবেদন, চলুন শুনে আসি। 7 জানুয়ারি নির্বাচন নিয়ে অবশেষে চূড়ান্ত প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করলেন ইউরোপীয় ইউনিয়ন। আপনারা জানেন যে বাংলাদেশে সদ্য সমাপ্ত হওয়া শেখ হাসিনার অধীনে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবৈধ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেই নির্বাচনে বাংলাদেশের 2%, 3% মানুষও ভোটদান দিতে পারেনি। তারা ভোটদান থেকে বিরত থেকেছে প্রায় 98% পিপল। কোনো কোনো জায়গায় তাদের নিজস্ব প্রার্থী এবং তাদেরই স্বতন্ত্র প্রার্থী অথবা তাদেরই জোটভুক্ত কিছু কিছু প্রার্থী দিয়ে সেই নির্বাচনটি উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যক্ষ করেছে যে কি পরিমাণ জালিয়াতির নির্বাচন হয়েছে। চূড়ান্তভাবে ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনকে নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমরা এতদিন বলেছি সেম শব্দচয়নগুলোই তাদের এই নির্বাচনের রিপোর্ট প্রকাশে প্রকাশিত হয়েছে। তারা এখানে সারসংক্ষেপে বর্ণনা করেছেন যে বাংলাদেশে 24 সালের যে নির্বাচন, এই নির্বাচন আক্ষরিক অর্থে এই দেশের মানুষের গণতন্ত্রের প্রতিফলন হয়নি। দেশি বিদেশি কোনো সংস্থার কাছে এটা কোনো গ্রহণযোগ্য মানদণ্ডের নির্বাচন হয়নি। বিরোধী দল, সরকারি দল এবং অন্যান্য দল স্বাধীনভাবে যেভাবে মত প্রকাশের অধিকার থাকার কথা, সেখানে বিরোধী দলগুলো কেউই সেই স্বাধীনতা পায়নি। তাদের সভা সমাবেশ, অনুষ্ঠান, আচার কার্য কিছুই করতে পারেনি। জেল জুলুম অত্যাচার, তাদেরকে জেলের মধ্যে বন্দী রাখা। এক বাক্যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য একটি নির্বাচন এবং টাইম ফ্রেমের মধ্যে সেই নির্বাচনটাকে উঠিয়ে নিয়ে অবৈধ পথে ক্ষমতায় এসেছে। এটাই ইউরোপীয় ইউনিয়নের বর্ণনায় এসেছে। আপনারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্টটা এসেছে, আমরা জানি যে আজ প্রায় 2 মাস 1 দিন হয়ে গিয়েছে 7ই জানুয়ারি নির্বাচন। তারপরে দেখেন 7ই ফেব্রুয়ারি, 7ই মার্চ, এখন 8ই মার্চ আজকে যখন কথা বলছি। তো এই অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচনের 2 মাস পর্যন্ত বাংলাদেশের জনগণ চুপ। বাংলাদেশের দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, কারো কাছে আমাদের কোনো তথ্য নেই, কেউ কিছু বলছে না। সবাই এক ধরনের এই স্বৈরাচারের পৃষ্ঠে আবদ্ধ হয়ে হতভম্ব হয়ে গিয়েছে। সেই সময় এই রিপোর্টটি এসেছে। আজকের যদি আপনাদেরকে মানব জমিন থেকে বলি, এটা মানব জমিন পত্রিকা থেকে আমি আপনাদেরকে বলছি যে আজকের এই মুহূর্তে তারা বলছে যে 2024 সালের সংসদীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিল ইউরোপীয় ইউনিয়ন। মানব জমিন 8 মার্চ 2024 শুক্রবার আজকের রিপোর্ট। তারা কি বলছে? 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন। আপনারা জানেন যে একটা টিম এখানে প্রায় দীর্ঘ 2.5 মাস পর্যন্ত ছিল। নির্বাচনেরও অনেক আগেই তারা এসেছে এবং সর্বশেষ তারা এখান থেকে রিপোর্ট নিয়ে তাদের রিপোর্ট আজকে প্রকাশ করেছে। কি করেছে দেখেন, রিপোর্টে বলা হয়েছে সামগ্রিকভাবে বাংলাদেশে 2024 সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। নাগরিক ও রাজনৈতিক অধিকার, যার মধ্যে সমাবেশ, সমিতি, আন্দোলন, বক্তৃতা অন্তর্ভুক্ত, এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল। আমরা একই কথা বলছি যে বাংলাদেশে বিরোধী দল সমাবেশ করতে পারছে না, বিরোধী দল কোনো আন্দোলন করতে পারছে না, সরকার তাদেরকে জেলের মধ্যে বন্দী রাখছে, আর নিজেরাই নিজেদের প্রার্থী দিয়ে সেই নির্বাচন উঠিয়ে নিয়েছে। সেই নির্বাচন তো আসলে কোনো প্রকার সঠিক নির্বাচন হতে পারে না। বিচারিক কার্যক্রম, গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগির চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। দেখেছেন? তার মানে একজন মানুষ ভোট দিবে আওয়ামী লীগের বিপক্ষে, কাকে ভোট দিবে? সে আওয়ামী লীগের বিপক্ষে, ভিন্ন আদর্শের, ভিন্ন মতের মানুষকে। কিন্তু এখানে আওয়ামী লীগের বিপক্ষেই তো কোনো ব্যক্তি দাঁড়াতে পারেনি যাকে চয়েস করা যায়। তো আওয়ামী লীগের মধ্যে ভোট হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যেটা হয়েছে, যেখানে জনগণের কোনো ব্যক্তি এখানে পছন্দ করার মতো সুযোগ ছিল না, সেটাই আজকে তারা বলেছে। মিডিয়া এবং সুশীল সমাজও বাকস্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না। সমালোচনামূলক পাবলিক বিতর্কও সীমিত ছিল। 12তম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সময়রেখা মেনে 24 সালের 7 জানুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দল টানা 4র্থবারের মতো ক্ষমতায় আসতে চেয়েছিল। এই নির্বাচন ছিল একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশ পরিচালিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার জোট শরিকরা নির্বাচন বয়কট করায় সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল। বিরোধীদের সরকারের পদত্যাগ ও নির্বাচন পরিচালনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল, যা প্রত্যাখ্যান করা হয়। প্রাক নির্বাচনকালীন সময়ে বিরোধী দলের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে ব্যাপক সহিংসতা 2023 সালের 28 অক্টোবর গুরুতর রূপ নেয়। পরবর্তীতে বিএনপি নেতাদের গণগ্রেপ্তার ও আটকের ফলে দেশের নাগরিক রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি হয়। নির্বাচনের পুরো সময় জুড়ে বিরোধী দলগুলোর সমাবেশ, সমিতি, আন্দোলন ও বক্তৃতার স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয়। গ্রেপ্তার এড়িয়ে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা বিএনপির পক্ষে অসম্ভব ছিল, কারণ প্রায় সব সিনিয়র নেতৃত্বকে কারাবন্দী করা হয়। স্পষ্ট বক্তব্য। আমরা একই কথা বলছি যে সবাইকে ধরে ফেলেছে। তো বিএনপি নির্বাচন বা করবে কি, বা নির্বাচনের প্রস্তুতির বা কি আছে, বা
কিসের ইলেকশন হবে বলেন? একটা নির্বাচন হবে, সেখানে যাকে নিয়ে করবেন তাকেই আপনি জেলে রেখেছেন, তাহলে তো সেটা কোনো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে নির্বাচন হয় না, আজকের এই ইউরোপীয় ইউনিয়নের এই বক্তব্যের মধ্যে থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ এবং তিনিও একটি নিউজ করেছে। চলুন তার কথাগুলো শুনে আসি। ইউরোপীয় ইউনিয়ন শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে এবং এই রিপোর্টে বিষয় যেটা আগে ভাবা হচ্ছিল ঠিক তাই। এই নির্বাচন যে একটি আমিরামি নির্বাচন, এই নির্বাচন যে গণতন্ত্রের মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন নয়, সেটি একেবারে তারা পরিষ্কারভাবে বলেছে। তার খুঁটিনাটি বিস্তারিত দিক তুলে ধরেছে দর্শক, এবং বলছেন যে এটা কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন না, এখানে কোনো বাছাই করার কোনো স্কোপ নেই এবং নাগরিক অধিকার সীমিত ছিল। সবকিছু মিলিয়ে এই নির্বাচন কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়, এমনটাই তারা তাদের বিস্তারিত রিপোর্টে তুলে ধরেছে। মানবজমিন এই রিপোর্টটি সামনে এনেছে। এখানে বলা হচ্ছে যে সামগ্রিকভাবে বাংলাদেশের 2024 সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করতে পারেনি। নাগরিক ও রাজনৈতিক অধিকার, যার মধ্যে সমাবেশ, সমিতি, আন্দোলন এবং বক্তৃতা অন্তর্ভুক্ত, এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল। বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। এবং এখানে বলা হচ্ছে যে এই নির্বাচনটা কেবলই ছিল ক্ষমতাসীনদের মধ্যকার আভ্যন্তরীণ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী এবং দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। মিডিয়া ও সুশীল সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না। সমালোচনামূলক পাবলিক বিতর্ক সীমিত ছিল। 12তম অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সময় রেখা মেনে 2024 সালের 7 জানুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চেয়েছিল। এই নির্বাচন ছিল একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশে পরিচালিত, অর্থাৎ খুবই মেরুকরণ হয়েছে, মানে একটা ক্ষুদ্র সীমার মধ্যে। বিএনপি ও তার জোট শরিকরা নির্বাচন বয়কট করায় সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল। বিরোধীরা সরকারের পদত্যাগ ও নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল, যা প্রত্যাখ্যান করা হয়। প্রাক নির্বাচনকালীন সময়ে বিরোধী দলের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে ব্যাপক সহিংসতা 2023 সালের 28 অক্টোবর গুরুতর রূপ নেয়। পরবর্তীতে বিএনপি নেতাদের গণগ্রেপ্তার ও আটকের ফলে দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি হয়। নির্বাচনের পুরো সময় জুড়ে বিরোধী দলগুলোর সমাবেশ, সমিতি, আন্দোলন এবং বক্তৃতার স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয়। গ্রেপ্তার এড়িয়ে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা বিএনপির পক্ষে অসম্ভব ছিল, কারণ প্রায় সব সিনিয়র নেতাকে কারাবন্দী করা হয়। নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ফৌজদারি অভিযোগ গঠন ব্যাপকভাবে একটি কৌশলের অংশ হিসাবে অনুভূত হয়েছে। বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক আচরণের জন্য মৌলিক নাগরিক ও রাজনৈতিক অধিকার অপরিহার্য, যা বাংলাদেশের 1972 সালের সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তিতে বলা আছে। কিন্তু এই অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয় আইন দ্বারা, যা অযথা বাক স্বাধীনতার অধিকারকে সীমাবদ্ধ করে। অর্থাৎ 72 সালেও যে সংবিধানে, যেটা আওয়ামী লীগ সরকারের প্রণীত, তাতেও যেই মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে তার পাশাপাশি কোনোটাই এটি অনুসরণ করা হয়নি। তার মানে বিরোধী দলকে কোণঠাসা করে, পর্যদস্ত করে একটা একতরফা নির্বাচন, এবং যেটাকে বাংলাদেশের রাজনীতিকরা বলেন যে আমিডামি নির্বাচন, অর্থাৎ আমি আর ডামি, অর্থাৎ আওয়ামী লীগ ডামি প্রার্থী দিয়েছে, স্বতন্ত্র প্রার্থী দিয়েছে, এবং নির্বাচনটা সেইভাবেই পরিচালিত হয়েছে। বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে আসন ভাগাভাগি হয়েছে, চুক্তি হয়েছে, অর্থাৎ জাতীয় পার্টির কথা উল্লেখ করা হচ্ছে যে জাতীয় পার্টিকে এই কয়টা আসন, অমুকে এই কয়টা আসন, এই কয়টা আসন দিয়ে একটা নির্বাচন। শুধুমাত্র বলা হচ্ছে এখানে যে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে যে 7 জানুয়ারির মধ্যে একটা নির্বাচন করতে হবে, অর্থাৎ এই মেয়াদে 29 জানুয়ারি ছিল, সেটা 7 জানুয়ারির মধ্যে করা হয়েছে। এছাড়া এই নির্বাচনের কোনো রকম আন্তর্জাতিক যে গণতান্ত্রিক মানদণ্ড সেটি পূরণ হয়নি দর্শক। তাহলে বোঝাই যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সীমিত আকারে একটা পর্যবেক্ষক দল এসেছিল, তারা আসলে এই নির্বাচনটা কি আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা এই ব্যাপারে তারা কিন্তু বিস্তারিত তথ্যপত্র প্রায় 2.5 মাস তারা অবস্থান করেছে। বড় একটা টিম, প্রায় 12 জনের, সেই টিমের লাস্ট ফাইন্ডিংস হচ্ছে এই যে এই নির্বাচনটা গণতান্ত্রিক নির্বাচন না। তো প্রিয় দর্শক শ্রোতা, 5টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিপি নুরুল হক নূরের সমাবেশে একজন যুবক যে কিনা একটা গান গেয়ে ভাইরাল হয়েছে, অর্থাৎ সরকার বিরোধী একটা গান গেয়েছে। তো চলুন সে গানটি শুনে আসি। মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, সারা দেশে হাহাকার। মাথার উপর দত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার উপর দত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার।
মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, সারা দেশে হাহাকার। মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার। আমরা নাকি বেহেশতে আছি, মহাসুখেতে আছি, আমরা নাকি বেহেশতে আছি, মহাসুখেতে আছি। বেহেশত কারণ যায় আর আসে, কারণ শুধু যায় আর আসে, বেহেশত কারণ যায় আর আসে, এ কোন আজব কারবার। মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার। সবকিছুর দাম বেড়েছে ভাই, মজুরি বাড়ে নাই, সবকিছুর দাম বেড়েছে ভাই, মজুরি বাড়ে নাই। শ্রমিক শুধু কামলা খাটে, শ্রমিক শুধু কামলা খাটে, শ্রমিক শুধু কামলা খাটে, পকেট ভারী হয় আমলার। মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার। নেই আইনের শাসন, গুলি করে প্রশাসন, নেই আইনের শাসন, গুলি করে প্রশাসন। উচিত কথা বললে নিয়ে, উচিত কথা বললে নিয়ে, উচিত কথা বললে নিয়ে আটকে রাখে আয়না ঘর। মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার। দেশেরই গণতন্ত্র সে জানাক ভাঙা যন্ত্র, দেশেরই গণতন্ত্র সে জানাক ভাঙা যন্ত্র। ইচ্ছে মতো বাজাই তারে, ইচ্ছে মতো বাজাই তারে, ইচ্ছে মতো বাজাই তারে, মাফিয়া এই সরকার। মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার। মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, সারা দেশে হাহাকার। মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার প্রদত্ত দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার। প্রিয় দর্শক, গানটি আপনারা শুনলেন, যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল দেখলাম, তাই চাইলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা আসলে ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, তো মাঝখানে একটি কথা বলে দিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন সর্বশেষ ভিভি নুরুল হক নুরুর একটি বক্তব্য শুনে আসি। সমগ্র বিশ্ব তাজ্জব হয়ে দেখছে বাংলাদেশের এইরকম একজন ব্যক্তি। সে কি কোনো মন্ত্রী ছিল, এমপি ছিল, সরকারের টাকা মেরেছে, ব্যাংকের টাকা মেরেছে, বরঞ্চ নিজে শত শত কোটি টাকা বাইরে থেকে অনুদান এনে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছে, প্রতিষ্ঠান করেছে। এই লোকটাকে আজকে কিভাবে নাজেহাল করা হচ্ছে আপনারা চিন্তা করতে পারছেন? খালেদা জিয়াকে এর আগে জেলে দিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোককে যদি আদালতের বারান্দায় বারান্দায় ঘোরাতে পারে, জেলে নেওয়ার জন্য যদি প্রস্তুতি নিতে পারে, আমি আপনি কে? তাই আজকে আমাদের এটা অস্তিত্বের লড়াই, এই লড়াই আবার নতুন করে শুরু করতে হবে। এটা ঠিক, সরকার পতন আন্দোলনের রেসে আমরা হয়তো কোনো ভাবে ভুল করেছি, সেই কারণে এই রকমের নির্যাতন নিপীড়ন জুলুমের পরেও মানুষকে প্রতিটি সমাবেশে গণজাগরণ দেখিয়েছিল। ঢাকায় তিনটা প্রোগ্রাম, 22 সালের 10ই অক্টোবর, 23 সালের 28শে জুলাই এবং 23 সালের সর্বশেষ 28 অক্টোবর। দুইটা ঘটনার ব্যর্থতার পরেও আমরা যদি শিক্ষা নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে 28 অক্টোবর যদি আমরা রাজপথে প্রতিরোধ করে তুলতে পারতাম, আজকে বাংলাদেশের চিত্র ভিন্ন হতো। এই জন্য ছিলাম আমরা, মাঝে ছিলাম আমরা, পুলিশের গুলি ফুরিয়ে গিয়েছিল, অনেক পুলিশ হাত জোর করে মার চেয়েছে, ভাই মার দিয়ে দাও। আমরা তাদেরকে সেভ করেছি, কারণ পুলিশ সরকারের বেআইনি আদেশ পালনে বাধ্য হয়েছে, পরিস্থিতি বুঝে তারা জনগণের কাতারে সামিল হয়েছে। কিন্তু দুঃখজনক, আমরা সঠিক দিক নির্দেশনার কারণে আমাদের নেতা কর্মীরা দিগ্ভ্রান্ত ছিল। কাজে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমার সঠিক কৌশলে আমাদেরকে আঘাত হবে, আমরা বলেছি। এটা একটা রেসে আমরা ছিলাম, এই রেসের কোন পর্যায়ের কৌশলে আমাদের ভুল ছিল, কিন্তু আমরা হারি নাই। আমাদের পয়েন্ট জমা আছে। পয়েন্ট আছে কি? 1 নম্বর পয়েন্ট আছে, জনগণ আমাদের সাথে আছে। এই নির্বাচনে জনগণ দেখিয়েছে 95% জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। 1 নম্বর পয়েন্ট আমাদের সাথে আছে। 2 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক সম্প্রদায় সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র, যাদের দেশে গণতন্ত্রের চর্চা আছে, তারা এখনো বাংলাদেশ সবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। কাজে 2 নম্বর পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্ট, প্রশাসন না শুধুমাত্র প্রো আওয়ামী লীগের একটা সিভিল সোসাইটি ছিল, যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করতে আওয়ামী লীগকে ভালোবাসে, ব্যবসায়িক কমিটি থেকে সবাই প্রত্যাশা করেছিল রাষ্ট্রীয় পরিবর্তন হয়ে যাবে। সেই কমিটি এখনো পরিবর্তন চায়, কিন্তু দুঃখজনক এটা ঠিক, আমার তাকে তো লক্ষ লক্ষ লোক আমি জড়ো করতে পারি না, কোন অধিকার পরিষদকে আমরা সেইভাবে শক্তিশালী করতে পারি নাই।
কাজী যাদের আছে লক্ষ লক্ষ লোক যাদের তাকে রাজপথে নামে, এবার অন্যদের সাথে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বারবার যদি সিদ্ধান্ত ভুল হয়, রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে। আজকে আমরা বারবার বলছি, কোন দল মত বিভেদ করে দেশ বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ভারতীয় বাংলার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য এই দেশে এই ফেডারেল সরকারকে হটাতেই হবে। একই সাথে আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভারতীয় পণ্য বয়কট করছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। সারা মহল্লায় প্রত্যেকটি নাগরিকের কাছে এই দেশে ভারত রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে যে আগ্রাসন চালায় সেইটাকে আপনাদের তুলে ধরতে হবে। আমাদের টাকায় পেট মোটা হয়ে আমাদের দিকে থুতু নিক্ষেপ করে সেই থুতু ফিরিয়ে দিতে হবে। ভারতীয় পণ্য, কসমেটিক থেকে খাদ্যপণ্য, অটোমোবাইল থেকে এরোপ্লেন সবকিছু বাতিল করতে হবে। সর্বশেষ সময় যাচ্ছে, যেহেতু দুটো কথা বলে শেষ করতে চাই। আমাদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, আমি জানি আমাদের দোকানো শ্রমিক নেতা এখানে আছে কিনা। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে মূল অংশগুলো শেয়ার করলাম। আশা করি আপনারা তাদের বক্তব্যগুলো দেখেছেন এবং শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।